ক্লাস 12-এর সেমিস্টার 3-তে চ্যাপ্টার 4 রয়েছে ঊনবিংশ এবং বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ। এই যে চ্যাপ্টারটি তোমাদের হিস্ট্রি বুকে সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে একটি, এবং এটি একটি জটিল চ্যাপ্টারও, যেটা তোমাদেরকে আমি সহজ এই কমিক বুক নোটসের দ্বারা এমসিকিউ বেসড এই থিওরি ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেবো। দেখো, এই পুরো ক্লাসটি কিন্তু অ্যানিমেটেড এই স্লাইড দ্বারা তোমাদেরকে বোঝাবো, তাই রেডি হয়ে যাও এই ইন্টারেস্টিং ক্লাসের জন্য। আচ্ছা, প্রথমে আমরা বুঝবো উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ এই জিনিসটি কি। একটা উদাহরণ দিয়ে আমি শিখিয়ে দিই তোমাদেরকে। ধরে নাও তোমার একটা কোনো বাড়ি আছে এবং এই মানুষটি হচ্ছে তুমি। তুমি কি করেছো, একটি ব্রিটিশ অথবা একটি ইংরেজ মানুষকে এই বাড়িটি ভাড়া দিয়েছো। কিন্তু কিছুদিন পর এই যে ইংরেজ মানুষটি, ইনি এই এলাকাতে তার নাম খ্যাতি অর্জন করলেন এবং এই বাড়িটি ধীরে ধীরে কবজা করা শুরু করলেন। এই বাড়িটি আসলে কার ছিল? এটা তোমার ছিল। কিন্তু ইংরেজ মানুষটি বললেন যে এই বাড়ির যেহেতু বেশি ইনকাম আমি করি, এখানকার বেশি যেহেতু ট্যাক্স আমি দেই, তাহলে এই বাড়িটি এখন থেকে আমার এবং তুমি আমার বাড়িতে থাকতে পারো ভাড়াটিয়া হিসাবে, এবং আমাকে কিছু দিতে হবে। মানে তুমি নিজের বাড়িতেই এই মানুষটির প্রতি একটা দাস হয়ে গেলে বা ভাড়াটিয়া হয়ে গেলে। তো এভাবেই এটাকে বলা হয় উপনিবেশবাদ। উপনিবেশবাদ মানে কি? বাইরের থেকে ইংরেজরা আসলো, ভারতে ঘাঁটি গড়লো, ভারতের কোনো একটা অঞ্চলে বাণিজ্য শুরু করলো এবং সেখানকার সব থেকে বড় লোক হয়ে উঠলো, এবং সব থেকে বেশি রাজাদেরকে তারাই ট্যাক্স দিত। যেহেতু সব থেকে বেশি রাজাকে ট্যাক্স দিত, তো রাজা কি হয়ে গেল, তাদের প্রতি একদমই নির্ভরশীল হয়ে গেল। আর নির্ভরশীল হয়ে যাওয়ার ফলে তারা রাজাগুলি সেই ইংরেজদের আরও বেশি অঞ্চল দেওয়া শুরু করলো। আর এভাবে ইংরেজরা ধীরে ধীরে গোটা ভারতবর্ষে কিন্তু তাদের রাজত্ব ছড়িয়ে দিতে লাগলো। এটা কি কোনো যুদ্ধের মাধ্যমে করলো? না, এটা ব্যবসা এবং তাদের ফন্দি মানে আইডিয়াসগুলো দিয়ে তারা করলো। তো এটাকে বলে উপনিবেশবাদ। এখানে কিন্তু কোনো যুদ্ধ টুদ্ধ হয় না। আর সাম্রাজ্যবাদে চলে আসি। সাম্রাজ্যবাদ মানে হচ্ছে যেটা ক্ষমতা দিয়ে করা হয়, মানে অর্ডার দিয়ে করা হয়, অথবা ধরে নাও কোনো যুদ্ধ দিয়ে করা হয়, সেটাকে বলা হয় সাম্রাজ্যবাদ। মানে এই যে বড় বাড়িটি যদি যুদ্ধ দিয়ে এই 5টি বাড়িকে কবজা করে বা 6টি বাড়িকে কবজা করে, তাহলে এটা হচ্ছে সাম্রাজ্যবাদ। কি দিয়ে কবজা করা হলো? যুদ্ধ দিয়ে বা মারামারি করে বা ঝগড়া করে, এটা হচ্ছে সাম্রাজ্যবাদ। ওকে, তাহলে উপনিবেশবাদ বুঝলাম আমরা, যেটাকে ফন্দি আটিয়ে কবজা করা এবং বেশি বেশি করে রাজস্ব দিয়ে তার মালিক হয়ে যাওয়া। আর সাম্রাজ্যবাদ মানে হলো জোর করে সেটার মালিক হয়ে যাওয়া। তাহলে উপনিবেশবাদের প্রেক্ষাপট এবং সূচনা কবে হয়েছিল? ইউরোপে এটা পঞ্চদশ এবং ষোড়শ শতকে শুরু হয়েছিল। পঞ্চদশ মানে হচ্ছে 1500 সাল যেখানে শেষ হচ্ছে। শুরু হয়েছে 1500 সাল কোথা থেকে? 1400 থেকে। তো 1400 থেকে 1500 সালকে বলা হয় পঞ্চদশ। ষোড়শ মানে কি? 16। 1600 সাল শুরু হয়েছে কত থেকে? 1500 থেকে। 1500 থেকে 1600 সালকে বলা হয় ষোড়শ শতক। তার মানে পঞ্চদশ আর ষোড়শ শতক মানে 1400 থেকে 1600 সাল অবধি এই যে ইউরোপে রেনেসাঁস ঘটেছিল। রেনেসাঁস মানে কি? আধুনিক যুগের আবর্তন আসা বা নতুনত্ব উন্নতি হওয়া। ঠিক আছে, যেমন এই যে এখনকার দিনে ভারতে রেনেসাঁস ঘটছে, ভারতে নতুন নতুন জিনিস আসছে, এআই চলে এসেছে, তারপর 5G টাওয়ার্স চলে এসেছে, সবার হাতে এখন মোবাইল চলছে, তাই না? এগুলো হচ্ছে রেনেসাঁস, মানে উন্নতি হচ্ছে। তখনকার দিনে ইউরোপে সব নাবিকদের কাছে বড় বড় জাহাজ চলে এসেছিল এবং তাদের কাছে সেই কম্পাস যন্ত্রটি এসেছিল, যেটি দিয়ে দিক নির্ণয় করে যায়। এতদিনে যারা সমুদ্রে যেত তারা হারিয়ে যেত, যেহেতু কোনো কম্পাস ছিল না। কিন্তু কম্পাস আবিষ্কারের ফলে তারা এখন অজানা দেশে পাড়ি দিতে পারতো, আবার তারা বাড়িও ফিরে আসতে পারতো। তাহলে এই যে রেনেসাঁস ঘটলো, এটা তখন আবার ধর্ম সংস্কার আন্দোলনও ঘটেছিল। ওকে, তখন এই ইউরোপ কিন্তু মেনলি ক্যাথলিক দেশ ছিল, মানে খ্রিস্টান দেশ ছিল। তো তাদের মধ্যে ধর্ম সংস্কার বা ধর্মের প্রতি বেশি অনুপ্রেরণা এগুলো জেগেছিল। তো তাদের উদ্দেশ্য কি ছিল? যে দেশে দেশে গিয়ে ধর্ম প্রচার করা এবং সেই দেশের সম্পদ লুট করে নিয়ে ইউরোপকে আরও বেশি শক্তিশালী করা। তো উদ্দেশ্য ছিল অজানা সমুদ্র পাড়ি দিয়ে নতুন ভূখণ্ড আবিষ্কার এবং সেখানে গিয়ে ব্যবসা করা, সম্পদ লুণ্ঠন করা। ফলাফল কি হলো? ইউরোপ দেশগুলি যেমন ব্রিটেন আর ফ্রান্স নতুন নতুন ভূখণ্ড উপনিবেশ স্থাপন করা শুরু করলো। ঠিক আছে, নতুন নতুন ভূখণ্ডে যাওয়া শুরু করলো। যেমন কি ভারতবর্ষে তারা আসলো 1600 সালে। ঠিক আছে, এই যে ষোড়শ শতক মানে কি? ভারতবর্ষে তারা কবে এসেছিল? 1607 খ্রিস্টাব্দে, মনে রাখবে। ভারতবর্ষে ইংরেজরা এসেছিল 1607 খ্রিস্টাব্দে। তারা একটি কোম্পানি হিসেবে আসছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিসেবে। তারা বলেছিল আমরা একটু ব্যবসা করব, আমাদের একটু জায়গা দাও। তো জায়গা দেওয়ার পরে তারপরে তো পুরো ভারতেই তারা ব্যবসা বসিয়ে নিল। ঠিক আছে, তাও কি 200 বছরের জন্য।
তারপর মূল লক্ষ্য এদের কি ছিল? মূল লক্ষ্য ছিল অর্থনৈতিক ও রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। কর্তৃত্ব মানে কি? কর্তৃত্ব মানে শাসন। তো এই যে অর্থনৈতিক দিক থেকেও তারা শাসন করবে, আর রাজনৈতিক যে নেতা টেতা তারাই হবে সব থেকে বড় নেতাগুলি। এই যে উপনিবেশ শব্দটি এলো, কোথার থেকে এলো? এটা প্রতি শব্দটা দেখে নাও, এখানে আছে কলোনিয়ালিজম, ঠিক আছে? এই যে শব্দটি, এই শব্দটি অ্যাকচুয়ালি ল্যাটিন একটি শব্দ। ওকে, কলোনিয়ালিজম এটা একটি ল্যাটিন শব্দ, যার মানে হলো মানব সমাজের স্থানান্তরিত একটি অংশ। মানে উপনিবেশ বলতে কি বোঝায়? মানুষ এক জায়গা থেকে গিয়ে অন্য জায়গায় বাড়ি বানালে সেটা ল্যাটিন শব্দ বলা হতো কলোনিয়ালিজম। তারপরে আসলো কি? ইংরেজি শব্দ, এই কলোনি। কলোনি মানে কি? নতুন দেশে বা স্থানে বসতি স্থাপন। মানে নতুন জায়গা বা নতুন দেশে গিয়ে যদি কোনো মানুষ আবার নতুন করে বসতি গঠন করে সেটাকে বলা হয় কলোনি। আর এই শব্দটাকেই আমরা বাংলাতে বলা শুরু করলাম উপনিবেশ। উপনিবেশ মানে কি? অন্য দেশে গিয়ে বসতি স্থাপন, আর কালক্রমে সেই দেশের রাজনৈতিক অর্থনৈতিক স্বাধীনতা হরণ করা, মানে সেখানে গিয়ে শাসক হয়ে ওঠা আর সেই দেশের মানুষকেই নিজে প্রজা বানিয়ে দেওয়া, এটাকেই বলা হয় উপনিবেশ। তাহলে মূল কথা আমরা জানতে পারি, একটি শক্তিশালী রাষ্ট্র যখন দুর্বল রাষ্ট্রের ওপর আধিপত্য কায়েম করে, যেমন তখনকার দিনে ইংল্যান্ড ছিল শক্তিশালী রাষ্ট্র, তো সে ভারতের মতো তখনকার দুর্বল রাষ্ট্রের ওপরে আধিপত্য মানে শাসন কায়েম করলো। যখন শক্তিশালী রাষ্ট্রটিকে সাম্রাজ্যবাদী রাষ্ট্র বলা হয়। তার মানে শক্তিশালী রাষ্ট্র তখন কে ছিল? ইংল্যান্ড ছিল। তো ইংল্যান্ড হচ্ছে সাম্রাজ্যবাদী রাষ্ট্র বা সে শাসন করবে। এবং যেহেতু ভারতবর্ষ কি? ভারতবর্ষ হচ্ছে সেই গরিব রাষ্ট্র ছিল তখন, এবং তারা ছিল প্রজা বা দাস, তাদেরকে বলবো উপনিবেশ রাজ্য। ওকে, তো বুঝতে পারলে এর যে থিওরিগুলো। এরপরে আমরা আসি উপনিবেশবাদ সম্পর্কে পণ্ডিতদের মতবাদ। আমাদের যে মেন যারা ঐতিহাসিকবিদ ছিল তাদেরগুলো আমরা জেনে নেব। যেমন হুবসন, তিনি বলেছেন জাতীয় জনসমাজের প্রাকৃতিক ধারা হলো উপনিবেশিকতা। নতুন প্রাকৃতিক সামাজিক পরিবেশে নিজেকে সত্তাকে প্রতিষ্ঠা করাই হলো উপনিবেশিকতার অস্তিত্বের প্রমাণ। তারপর আবার রুপার্ট এমারসন বলেছেন উপনিবেশিকতা হলো কোনো বিদেশি জনগণের ওপরে দীর্ঘকাল ধরে শাসন প্রতিষ্ঠা। মানে ইংল্যান্ডের কাছে আমরা কি ছিলাম? ইংল্যান্ডের কাছে আমরা বিদেশি ছিলাম। তো আমাদের উপরে তারা বিদেশি হয়ে তাদের একটা মানে তারা তো ভিন্ন দেশের, তারা আমাদেরকে বিদেশি ভাবে। তো বিদেশিদের ওপরে শাসন কায়েম করাই হলো উপনিবেশবাদ। ওকে, তারপর আরেকটা কি? এই জুর্গেন বা ওয়াস্টার হ্যামেল, যিনি বলেছেন যে সংখ্যাগরিষ্ঠ দেশীয় মানুষের সঙ্গে সংখ্যালঘুষ্ঠ বিদেশি আক্রমণকারীদের বলা হয় উপনিবেশবাদ। মানে এমন কোনো একটা দেশ, সাপোজ আমরা এখন ভারত আছি, আমরা যদি কোনো একটা ছোট দেশের উপরে আক্রমণ করি এবং সেখানে গিয়ে যদি শাসন চালাই, সেটা হবে উপনিবেশবাদ। ওকে, এরপরে উপনিবেশবাদের প্রধান বৈশিষ্ট্য, এটা কেন করা হতো, আবার কিভাবে করা হতো? প্রথমত, সেখানে গিয়ে বাণিজ্য আধিপত্য প্রতিষ্ঠা করা হতো। মানে সেখানে প্রথমে যখন যাবে এরা গিয়ে কি করবে? বলবে আমি বাণিজ্য করতে এসেছি, আমাকে একটু জায়গা দাও। যেহেতু ভিন্ন দেশের লোক এসেছে, তো তখনকার রাজারা বা তখনকার যে মেন সামন্ততান্ত্রিক লোকেরা ছিল, মানে শাসকরা ছিল, তারা মনে করতো ব্যবসা করতে এসেছে, একটু জায়গা করেই দিই। তখন কি করতো? তারা শক্তির প্রয়োগ করে উপনিবেশের ভেতরে বাণিজ্যিক আধিপত্য বিস্তার করে। মানে এরা বাইরের থেকে জিনিসপত্র নিয়ে আসতো, ইউরোপের জিনিসপত্র। ভারতীয় লোকেরা দেখতো যে কত সুন্দর, এর আগে কোনোদিনও দেখিনি, তারা বেশি বেশি দাম দিয়ে নিত এবং এরা আরও বেশি বড়লোক হতো। যখন এরা এত বড়লোক হতে লাগলো যে সেখানকার রাজাকে এবং সেখানকার শাসককে বিশাল পরিমাণে কর দেওয়া শুরু করলো, ট্যাক্স দেওয়া শুরু করলো। তো রাজা কি হলো? এদের বন্ধু হয়ে গেল। এবার এরা রাজাকে গিয়ে বলল যে রাজা মহাশয়, আমার এই পুরো অঞ্চলটি দরকার, আমি ব্যবসা বাণিজ্য করব। রাজা বলল আমার বন্ধুই তো বলছে, খুশি খুশি রাজা পুরো অঞ্চলটি দিয়ে দিল। তারপর এক সময় এমন এলো যে রাজার থেকে এনারাই বেশি শক্তিশালী হয়ে উঠলো, কারণ তারা সেই যে জিনিসগুলো যেগুলো এতদিন রাজার আমলে সস্তায় বিক্রি হতো, এনারা বেশি দামে বিক্রি করা শুরু করলো। রাজা যখন আপত্তি করত, রাজাকে এরা বলে দিত যে তোমার রাজত্ব আমাদের জন্যই চলছে, তাই না? আমরা ট্যাক্স দিচ্ছি, আমরা যদি বন্ধ করি তাহলে তোমার সৈন্য না খেয়ে মারা যাবে এবং তোমার কিন্তু রাজমহলে একটাও সোনা থাকবে না। তাই রাজা চুপ থাকতো। এভাবেই তারা কিন্তু নিজেদের যে ডমিনেন্সটা সেটা সেখানে গড়ে তুলতো। রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা, যেটা আমি বললাম, সেখানকার
শাসক এবং সেখানকার রাজাদের সঙ্গে বন্ধুত্ব, এর ফলে কি হতো, রাজনীতিতেও তাদের একটা ভালো হাত চলে আসতো। তারপর থেকে তারা ব্যবসা বাণিজ্য যত কাজকর্ম এনারাই পেত বলে এদের রাজনৈতিক কিন্তু একটা ভালো একটা রোল গড়ে উঠত। বাণিজ্যিক স্বার্থ সুরক্ষিত করার জন্য রাজনৈতিক ক্ষমতা দখল ছিল অপরিহার্য, মানে করতেই হবে। উদাহরণ, ভারত ছিল ব্রিটিশের অন্যতম প্রধান উপনিবেশ, মানে ব্রিটিশরা ভারতকে উপনিবেশ করেছিল, তাই না? ভারতে এসে তারা স্থায়ীভাবে অস্থায়ীভাবে ছিল। প্রায় 200 বছর ভারতে ঔপনিবেশিক শাসন তারা রেখেছিল ব্রিটিশ সরকার। ওকে, তো আমি ভালো মতো তোমাদেরকে উপনিবেশটা বোঝালাম। এরপরে আরও দুটি রয়েছে, সেটা ভালো মতো বোঝো। যে উপনিবেশটা প্রথমে তো যে রাজাকে বন্ধু বানিয়ে সেখানে ব্যবসা করে এভাবে করা হতো, তারপরে আরেকটি কিভাবে করা হতো, জাতিগত এবং বর্ণ প্রথা দেখিয়ে। বর্ণ মানে কালার দেখিয়ে, যে ইংরেজরা বলতো দেখো আমরা হচ্ছি সাদা চামড়ার লোক, আমরা তোমাদের থেকে অনেক উপরে আছি, আমাদের পোশাক দেখো, আমরা কোট পরি, আমরা ভালো প্যান্ট পরি, আমরা টাই পরি, আর তোমরা এরকম ধুতি শাড়ি পরে ঘুরে বেড়াও, তো তোমাদের স্ট্যাটাস অনেক লো, তোমরা আমাদের দাস হওয়ার যোগ্য। এভাবে এরকম ভুল প্রথা চালু করে এবং ড্রেস দেখিয়ে তারা কিন্তু নিজেদেরকে উচ্চ দেখাতো, আর ভারতীয়দের অসভ্য এবং বর্বর দেখাতো। দেখো, তার জন্য কিন্তু ভারতীয়রা এরকম বড় বড় সাহেবদের সঙ্গে কখনোই তর্ক করতে যেত না বা তাদের বিরোধিতা করতে যেত না। এখনকার দিনেও তাই হয়। কোনো মানুষ যদি ভালো মতো সেজে গুজে সে একদম বড় বড় গাড়িতে চড়ে বেড়ায়, অথবা সে যদি একটু ভালো স্কিনের হয়, ফর্সা হয় এবং বড় বড় কোট এসব পরে বেড়ায়, তাহলে গরিব মানুষেরা তাদের সঙ্গে তর্ক করতে পারে না, কারণ যতই ভুল হোক না কেন সেই লোকটিকে উঁচু পর্যায়ের মনে হয়। এটা কে চালু করেছিল? ইংরেজরা চালু করেছিল এই মানসিকতা। আর পরিপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, তারা কি করতো, পুরো ভারতবর্ষের মধ্যে যত প্রাকৃতিক সম্পদ আছে আর মানব সম্পদ আছে সেটির উপরে কিন্তু তারা কন্ট্রোল করেছিল। কিভাবে? রাজাদেরকে বন্ধু বানিয়ে বা সেখানকার শাসকদের বন্ধু বানিয়ে। সাপোজ ধরে নাও রাজার কয়লার খনিতে কাজ করছে লোকেরা, এবং সেই লোকেরা দিনে মজুরি নিত ধরে নাও 500 টাকা করে বা 200 টাকা করে। রাজার এতে যেই খরচাটা হচ্ছে, ইংরেজ কোম্পানি সেখানে গিয়ে বলতো যে রাজা মহাশয় আপনি আমাদের 50 টাকা দেবেন, কিন্তু আমরা আরও সস্তায় কাজটা করে দেব। তো এভাবে কি হতো, রাজার যে মেন কন্ট্রাক্টরি ওয়ার্কগুলো তারা সব ব্রিটিশ কোম্পানি নিয়ে নিত, আর ভারতের সাধারণ মানুষ তারা তাদেরকে দিয়েই খাটিয়ে এই জিনিসগুলো করা হতো। মানে যেই মানুষগুলো এতদিন রাজার জন্য 200 টাকায় খাটছিল, কোম্পানির জন্য 50 টাকায় খাটতো, কারণ পুরো কাজটা চলে যেত কোম্পানির কাছে, আর কোম্পানি বলতো যে করলে তোমরা করো, নয়তো অন্য কেউ করবে। এরকম করেই কিন্তু তখনকার দিনে যে সস্তায় শ্রমিকদের খাটিয়ে অনেক বেশি কিন্তু তারা ইনকাম করতো। ওকে, এরপরে আমরা চলে আসব সাম্রাজ্যবাদ শব্দের উৎপত্তি। এটা কোথা থেকে আসলো? সাম্রাজ্যবাদ ইংরেজি শব্দ ইম্পেরিয়ালিজম থেকে এসেছে। ওকে, এটা অ্যাকচুয়ালি একটা ল্যাটিন শব্দ থেকে এসেছে, যেটার নাম হচ্ছে ইম্পেরিয়াম, যার অর্থ হলো সর্বময় কর্তৃত্ব, মানে সব থেকে বড় রাজা যে। তো ইম্পেরিয়ালিজম মানে কি? ইম্পেরিয়ালিজম মানে হচ্ছে যিনি সব থেকে বড় রাজা বা সব থেকে বড় শাসক, যিনি অনেকগুলো দেশকে শাসন করেন। ওকে, এবার ফ্রান্সে 19 শতকের 3 দশকে এই শব্দটির উৎপত্তি হয়। ফ্রান্সে এই ইম্পেরিয়ালিজমকে বলা হয় ইম্পেরিয়ালাইট। ওকে, ইম্পেরিয়ালাইট ফ্রান্সে বলা হয়, এবং সেই ইম্পেরিয়ালিজম ইংলিশ শব্দ থেকেই আমাদের বাংলা শব্দটি আসলো সাম্রাজ্যবাদ। ওকে, মানে শাসক, যিনি যুদ্ধ করে বা জোর করে কোনো এরিয়াকে দখল করেন। দেখো, ইংরেজি শব্দ এই যে ইম্পেরিয়ালিজম, এটা অ্যাকচুয়ালি একটা নিন্দাবাচক, নিন্দাসূচক একটা অর্থ ছিল। এটা 1870 খ্রিস্টাব্দে এটা শুরু হয়। অ্যাকচুয়ালি এটা অনেকটা একটা প্রভোক ভাষার মতো ছিল, বা এমন কটু ভাষার মতো ছিল যেটা মানুষকে খারাপ বলার জন্য ইউজ হতো। ওকে, তো এটা কিভাবে শুরু হলো আমরা দেখি। প্রথমে তো আমরা দেখতাম যে রোমান ওয়ারগুলো যেগুলো হতো, ঠিক আছে, সেগুলো কি করতো, রোমের যোদ্ধারা দেশে দেশে গিয়ে সেখানে যুদ্ধ করতো, যুদ্ধ করে সেই দেশকে আপন করে নিত। আলেকজান্ডার দি গ্রেট এগুলো আমরা পড়েছি, তাই না? অন্য দেশে আক্রমণ করে তারপর সেই দেশটাকে নিজের সাম্রাজ্যের মধ্যে নিয়ে নেওয়া, এটাকেই বলা হয় সাম্রাজ্যবাদ। দেখো, শিল্প বিপ্লব প্রাক্কালে মানে শিল্প বিপ্লবের আগে সাম্রাজ্যবাদ বলতে বোঝাতো যে কোনো ভিন্ন দেশে স্থানিক ও ভৌমিক অধিকার। ওকে,
তারপর কি হলো, শিল্প বিপ্লবের পর এর অর্থ পাল্টে গিয়ে সাম্রাজ্যবাদ বলতে ভৌমিক অধিকার নয়, বিজিত দেশের জনশক্তি সংস্কৃতি সব কিছু গ্রাস করা, সাম্রাজ্যবাদী দেশের স্বার্থে সেটাকে ব্যবহার করা। সাপোজ ধরে নাও এই দেশটি, ইংল্যান্ড দেশটি, সে কি করলো, ফ্রান্সের উপরে ধরে নাও আক্রমণ করলো। তো ফ্রান্স যখন হেরে যাবে ইংল্যান্ডের কাছে, তখন ফ্রান্সের যত কারখানা আছে সব এনার পকেটে যাবে। ঠিক আছে, যেমন ভারতবর্ষের কথাই ভাবো তোমরা, ভারতবর্ষে যত সম্পদ ছিল, ভারতবর্ষে যত খনি ছিল, সোনা ছিল, ডায়মন্ড ছিল, সব কিছু ইংল্যান্ড নিয়ে চলে গেছে। তো এটাকেই বলা হয় সাম্রাজ্যবাদ, যেটা শিল্প বিপ্লবের পরে ঘটলো, যে কোনো দেশের উপরে যদি কোনো শাসক সেখানে কন্ট্রোল করছে, তো সেই দেশের যত সোনা গয়না সব কিছু আছে, টাকা পয়সা, মানুষজন, সব কিছুই হচ্ছে শাসক দেশের। এরপরে ভ্লাদিমির লেনিন তিনি বলেছিলেন, পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম। সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়। এবার তোমরা ভাবতে পারো পুঁজিবাদ কি, পুঁজি মানে কি, বলে না আমি বিজনেসে পুঁজি খাটাবো, পুঁজি মানে হচ্ছে টাকা পয়সা, মূলধন। তো ব্যবসায়ীদের দ্বারা যেটা সাম্রাজ্য চলে তাদেরকে বলা হয় পুঁজিবাদ। বুঝতে পারলে, কোনো যদি সাম্রাজ্য বা কোনো দেশ ব্যবসায়ীদের দ্বারা চলছে সেটাকে বলে পুঁজিবাদ। এখনকার দিনেও অনেকে মনে করে যে আমাদের দেশটাকে আদানি আম্বানি চালাচ্ছে, হ্যাঁ, বাকি প্রাইম মিনিস্টার তারা তো আদানি আম্বানির কথাই শোনে। তো সেই মানুষগুলো বলতে পারে যে আমাদের দেশটা যে পুঁজিবাদে চলছে, কিন্তু আমাদের দেশ কিন্তু কোনো ব্যবসায়ী চালায় না, মাথার মধ্যে রেখে দাও। কারণ কোনো ব্যবসায়ী কোনো দিন উঠবে নামবে, কিন্তু দেশকে চালানোর পিছনে হাত আছে কিন্তু সমস্ত আমাদের ছাত্র সমাজের, এবং আমাদের যারা ভবিষ্যতে আমরা ক্যারিয়ারে যা হব সব কিছু আমাদের উপরেই আছে। কোনো নেতা বা কোনো মন্ত্রী বা কোনো সেরকম পুঁজিবাদ দেশকে চালাতে পারে না। আমরা যদি চেষ্টা করি দেশ আরও বেশি উন্নত হবে, তাই না? দেখো, সাম্রাজ্যবাদের সংজ্ঞা, পণ্ডিতদের মতবাদ, পণ্ডিতরা কি বলেছেন দেখো। যে সবসময় বলেছেন যে অর্থনৈতিক স্বার্থের জন্যই এই সাম্রাজ্যবাদটা তৈরি হয়, মানে মানুষ টাকা কামানোর জন্য, দেশে বেশি করে টাকা নিয়ে আসার জন্য সাম্রাজ্যবাদ তৈরি করে। তারপর হার্স জে মর্গেনথাও তিনি বলেছেন, কোনো রাষ্ট্র কর্তৃক নিজের সীমানার বাইরে রাষ্ট্রের ওপর ক্ষমতা প্রসারের প্রচেষ্টাই হলো সাম্রাজ্যবাদ। মানে ইউরোপ যদি চায় অন্য কোনো দেশের উপরে আক্রমণ করলো, এবং সেই দেশকে ইউরোপের মধ্যে নিয়ে আসার জন্যই সাম্রাজ্যবাদ তৈরি হয়েছে। ওকে, মানে ভারতবর্ষ যদি পার্শ্ববর্তী দেশকে আক্রমণ করে সেই দেশগুলোকে নিজের মধ্যে নিয়ে নেয়, তাহলে সেটাকে বলা হবে সাম্রাজ্যবাদ। এবং এটা না করে ভারতবর্ষ যদি গিয়ে সেখানে বলে যে আমাকে কিছুটা থাকার স্থান দাও, বিজনেস করব আমি, এবং আস্তে আস্তে ভারত যদি বিজনেস মাইন্ড হয়ে আস্তে আস্তে কবজা করা শুরু করে, তাহলে ওটা হবে উপনিবেশবাদ। আক্রমণ করে নিলে সাম্রাজ্যবাদ, এবং আস্তে আস্তে গ্রাস করলে এবং আস্তে আস্তে বিজনেস করে সেটাকে নিজের মধ্যে নিয়ে নিলে ওটা হলো উপনিবেশবাদ। ওকে, এবার দেখো কারা কারা কী বলেছে। আমি এখানে আর ডিটেলসে বললাম না, এই লাইনগুলোকে মনে রেখো, এগুলো কিন্তু আসতে পারে এমসিকিউয়ে। যেমন এরকম আসলো, চার্লস বেয়ার্ড কি বলেছিলেন, বা এই লাইনটি দিয়ে বলা হলো কে বলেছিলেন। এরপর সাম্রাজ্যবাদের বিভিন্ন রূপ। সাম্রাজ্যবাদ দুই প্রকারের হয়, একটা হয় প্রথাগত, একটা হয় অপ্রথাগত। এবার প্রথাগতটা কি বোঝায়, যখন কোনো শক্তিশালী দেশ একটি বিস্তীর্ণ অঞ্চলকে সরাসরি শাসনাধীনে নিয়ে আসে, তখন সেটাকে বলা হয় প্রথাগত সাম্রাজ্যবাদ। মানে যুদ্ধের দ্বারা বা বল প্রয়োগে কোনো দেশকে আপন করে নেওয়াকেই বলা হয় প্রথাগত। যেমন রোমান সাম্রাজ্য, আলেকজান্ডারের ম্যাসিডোনীয় সাম্রাজ্য, তারপর ব্রিটিশ ও ফরাসি সাম্রাজ্য, এগুলোকে জোরপূর্বক কি করা হয়েছে, কবজা করা হয়েছে বলে এগুলো প্রথাগত। এবার চলে আসো অপ্রথাগত, যেটাকে ডিরেক্টলি কবজা করা হয়নি, কিন্তু সেটাকে কন্ট্রোল করা হচ্ছিল এরকম সুতোর দ্বারা। এটা হচ্ছে চীনের রাজা, এবং এটি হচ্ছে ইউরোপ বা ফ্রান্সের সেই বড় বড় পুঁজিবাদী বা ব্যবসায়ী। তারা কিভাবে কন্ট্রোল করতো চীনকে, দেখো এবার, যে যুদ্ধ দিয়ে দেশ জয় না করে অর্থনৈতিক অনুপ্রবেশের দ্বারা এরা পরোক্ষভাবে দেশকে নিয়ন্ত্রণ করত। ইউরোপীয় বণিকদের দ্বারা চীনের ওপরে প্রভাব বলয় তৈরি করে পরোক্ষ শাসন কায়েম করা। যারা বুঝতে পারে না বুঝিয়ে দিচ্ছে। এই যে ব্রিটিশ মানুষটি রয়েছে বা ইউরোপীয় মানুষটি রয়েছে, সে কী করত, চীনের মধ্যে সেই অবৈধ জিনিসগুলি, যেমন তার মধ্যে সবথেকে বিখ্যাত হচ্ছে আফিম,
ঠিক আছে, যেটাকে ইংলিশে ওপিয়ামও বলা হয়। তো এটার বিজনেস সে করতো লুকিয়ে লুকিয়ে বর্ডার দিয়ে, ঠিক আছে, মানুষকে দিয়ে পাঠাতো, এগুলো লুকিয়ে লুকিয়ে বিজনেস করতো। যখন চীনের মধ্যে আফিম বেশি বেশি করে যাওয়া শুরু করলো, তখন কি হলো, চীনের যে যুবকেরা এবং সমস্ত কর্মঠ মানুষেরা যারা কাজ করতো, তারা আফিমের প্রতি আসক্ত হয়ে গেল। হঠাৎ তুমি দেখেছো যে আমাদের ভারতবর্ষের মধ্যে কিছু কিছু নেশার জিনিসগুলো, আমি সেই মাদক জিনিসের কথা বলছি না, সেই নেশার জিনিসগুলো আস্তে আস্তে বাড়ছে ভারতের মধ্যে। এটা কিভাবে বাড়ছে, কোন দিক দিয়ে আসছে, এটা কিন্তু ভাবার বিষয়, ঠিক না? যে এগুলো করছেটা কে, ভাবো, কেউ কন্ট্রোল করছে, আমাদের দেশের না, উপর থেকে কেউ কন্ট্রোল করছে যাতে যুব সমাজটা খারাপ হয়ে যায়। আর যুব সমাজ খারাপ হলে আগামী 10 বছরে যখন এরা বড় হবে, সেটাই খারাপ হয়ে যাবে, দেশ ডুবে যাবে। এটাই হচ্ছে সবথেকে বড় স্ট্র্যাটেজি। তো এনারা কি করেছিল, চীনের মধ্যে সেই আফিম ঢুকানো শুরু করেছিল। আর আফিমের ফলে চীনের যে মানুষেরা, তারা কিন্তু আসক্ত হয়ে পড়েছিল, নেশাগ্রস্ত হয়ে পড়েছিল, যে প্রতিদিন তাদের লাগতো। এর ফলে একটা যুদ্ধ হয়েছিল, যেটাকে অপিয়াম ওয়ারও বলা হয়, যেখানে চীনের রাজা সরাসরি এই যে ইংল্যান্ড অথবা ইউরোপের সঙ্গে সরাসরি যুদ্ধে বেঁধে গেছিল, যেখানে চীন চেয়েছিল যে আমাদের দেশে কোনোভাবেই যাতে এই নেশাটা ছড়িয়ে না পড়ে। এটা একটা ওয়ার রয়েছে, তোমরা সার্চ করে দেখতে পারো, ওপিয়াম ওয়ার। তো এটা অপ্রথাগত সাম্রাজ্যবাদ, মানে লুকিয়ে লুকিয়ে কোনো একটা দেশকে কন্ট্রোল করা। ওকে, আর রাজাকে বলা যে চুপচাপ টাকা পাঠাও, নাহলে তোমাদের দেশকে শেষ করে দেবো। এবার সাম্রাজ্যবাদের অন্যান্য মাত্রা আর কি কি রয়েছে, আমি তোমাদেরকে অর্থনৈতিকটা তো বুঝিয়েছি। অর্থনৈতিকটা আবার তোমাদেরকে বলি, যে এর মূল উদ্দেশ্য হলো সস্তায় কাঁচামাল সংগ্রহ, জিনিসপত্র সেই দেশ থেকে সস্তায় কিনে নেওয়া, এবং তোমার যে দেশের জিনিসপত্র সেই দেশে চড়া দামে বিক্রি করা। এই যে ইউরোপের জিনিসপত্রগুলো, সেগুলো অনেক বেশি দামে বিক্রি করা হতো ভারতবর্ষের মধ্যে। হ্যাঁ, যেমন এই যে আমাদের ভারতবর্ষের মধ্যে দেখো, আগেকার দিনে মানুষ দাঁত মাজার জন্য নিমের ডাল ইউজ করতো, তাই না? নিমের ডাল দিয়ে দাঁত মাজলে তখনকার দিনে কোনো ক্যাভিটিস হতো না, কোনো দাঁতের পোকা ধরতো না, এরকম কিছুই ছিল না। এখনকার দিনে শোনা যাচ্ছে যে এই কোলগেট যে জিনিসগুলো রয়েছে, এর মধ্যে ফ্লুরাইড থাকে, আরও কিছু কিছু কেমিক্যাল থাকার ফলে এটা দিয়ে ক্যান্সারের মতো রোগ হচ্ছে। তাহলে এই কোলগেট জিনিসটি নিয়ে আসলো কে? এটা নিয়ে আসলো ইংরেজরা। ইংরেজরা আমাদের দেশে কোলগেটটাকে বিক্রি করা শুরু করলো, এরকম অনেক জিনিস বিক্রি করা শুরু করলো চড়া দামে। এবং তারা আমাদের দেশ থেকে তুলা, কয়লা, তারপরে যে সেই মশলাগুলো এবং ছোট ছোট বীজগুলো, সেগুলো খুবই কম দামে নিয়ে যাওয়া শুরু করলো। যেহেতু এখানকার ভারতবর্ষের লোকেরা তখন গরিব ছিল, সঙ্গে বোকাও ছিল, সঙ্গে সমস্ত কিছু তারা লুটে নিয়ে যেতে শুরু করলো। আর এই যে জিনিসগুলো চড়া দামে বিক্রি করা শুরু করলো, কারণ তারা আসতো স্যুট বুট পরে, এবং স্যুট বুট পরা মানুষদেরকে সাহেব ভেবে তাদের কাছ থেকে এই জিনিসগুলো চড়া দামে কেনা হতো। তারপর আর কি আছে, সামরিক সাম্রাজ্যবাদ, যেটা আমি তোমাদেরকে বোঝালাম যে যুদ্ধ করে কোনো দেশকে যখন কবজা করা হয়, সেটাকে সামরিক সাম্রাজ্যবাদ বলে। সামরিকের আরেক মানে হলো সেনা, ঠিক আছে। আরেকটি হচ্ছে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ, যে সেখানকার দেশের মধ্যে নিজের ভাষা, নিজের ধর্ম, এটাকে প্রচার করে দিলে সেখানে তোমার দেশটা কন্ট্রোল করতে পারবে। যেমন ভারতবর্ষের মধ্যে দেখো যে ইংরেজরা চেষ্টা করেছিল ইংরেজি ভাষাকে ছড়িয়ে দেওয়ার, কিন্তু পারেনি। তো ইংরেজি ভাষা ছড়িয়ে দিলে ভারত কিন্তু হয়তো ইউরোপেরই অংশ হয়ে যেত, কারণ ইংরেজি ভাষা এত প্রচলিত হতো ভারতের মধ্যে যে তারা আর পছন্দই করতো না দেশীয় ভাষা ইউজ করাটা। সঙ্গে কি, ভারতবর্ষে অনেক বেশি বেশি ধর্ম ও সংস্কৃতির কিন্তু মিশনারি, তারপর সেই যে খ্রিস্টান চার্চ, এগুলো তৈরি করা হয়েছিল। এর ফলে ভারতের মানুষকে খ্রিস্টানে পরিণত করা হচ্ছিল। ভারতবর্ষে আগে খ্রিস্টান ধর্মের মানুষ খুবই কম ছিল, কিন্তু এখন জায়গায় জায়গায় চার্চ, মিশনারি এগুলো তৈরি করা হয়েছে সেই ইউরোপিয়ান কান্ট্রিজদের দ্বারা, যাতে এই দেশের মধ্যে তাদের যে সংখ্যাগরিষ্ঠ, এটা বাড়ানো যায় এবং এই দেশটাকে আবার কবজা করে যায়, এটার জন্য। তো এগুলো রয়েছে সামরিক সাম্রাজ্যবাদ এবং সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ, যে একদম ডিটেলসে তোমাদের বলে দিলাম। এরপরে তুলনামূলক যদি আমরা দুটো তুলনা করে দেখি, উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ, এটার তুলনা কি? তো মনে রাখতে হবে, অন্য দেশে গিয়ে বসতি গড়ে তোলা এবং সম্পদ লুণ্ঠন করা, সেটা হচ্ছে উপনিবেশবাদ। আবার অন্য রাষ্ট্রের উপর রাজনৈতিক, অর্থনৈতিক সর্বোচ্চ কর্তৃত্ব, মানে সেখানে গিয়ে আক্রমণ করা এবং দখল করা, সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ। সরাসরি দখলদারিত্ব ও স্থানান্তর, সেখানে গিয়ে
কোনো জায়গাকে দখল করা এবং সেখানে গিয়ে নিজের বসতি গড়ে তোলা। আর এখানে প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণ, মানে ডিরেক্টও কন্ট্রোলও করতে পারে, আবার ইনডিরেক্টও করতে পারে, চায়নার ক্ষেত্রে যেটা বললাম। কাঁচামাল সংগ্রহ করা হয়, বাণিজ্য করা হয়, এখানে ডিরেক্টলি প্রভাব বিস্তার করা হয়, ক্ষমতা দেখানো হয় এবং ব্যবসায়ীদের কিন্তু এখানে পাওয়ার থাকে। ব্রিটিশদের ভারত হলো একটা উপনিবেশবাদের একটা উদাহরণ, আর চীনের উপর যে ইউরোপীয়দের অর্থনৈতিক নিয়ন্ত্রণ ছিল এটা হচ্ছে সাম্রাজ্যবাদ। এরপরে আমরা নেক্সট টপিকে আসছি, এরপরে নেক্সট টপিকে আসবো আমরা। ওকে, এরপরে তোমাদের এমসিকিউ নোটস রয়েছে, যেখানে আমি লাস্টের দিকে তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি আমরা পড়লাম আর কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। কলোনিয়া যে শব্দটি আছে এটা মানব সাম্রাজ্যের স্থানান্তরিত অংশকে বোঝায়, এটা অ্যাকচুয়ালি ল্যাটিন ভাষা। তারপর ইম্পেরিয়াম ল্যাটিন শব্দ, এটা সর্বময় কর্তৃত্ব বা সুপ্রিম পাওয়ারকে বোঝায়। কোন শতকে ইম্পেরিয়ালিজম শব্দটি শুরু হয়েছিল? 1870 সালে ব্রিটেনে। এটা একটি নিন্দামূলক অথবা এটি একটি কটু ভাষা ছিল। তারপর উপনিবেশবাদ প্রসারের কারণ কি ছিল? রেনেসাঁস এবং ধর্ম সংস্কার কোথায় হয়েছিল? ইংল্যান্ড, ইউরোপে 1500 এবং 1600 শতকে, বা সেই বলতে গেলে পঞ্চদশ শতক থেকে ষোড়শ শতক অবধি, ঠিক। তারপর ভারতে ব্রিটিশ শাসন কিসের উদাহরণ? সেটি হচ্ছে উপনিবেশবাদ এবং রাজনৈতিক। তারপর শেষের দিকে এই চীনের ওপর ইউরোপীয় বণিকদের নিয়ন্ত্রণ কেমন ছিল? অপ্রথাগত সাম্রাজ্যবাদ। তবে তোমাদেরকে ইন ডিটেলে আমি বোঝালাম যে সাম্রাজ্যবাদ কী এবং উপনিবেশবাদ কী। তারপরে আরও কিছু সেই কথাগুলো রয়েছে যেগুলো আমি তোমাদের বলেছিলাম, এই লাইনগুলো মনে রেখো, কারণ এমসিকিউ আসতে পারে, পারলে স্ক্রিনশট করে নাও অথবা এটিকে নোট ডাউন করে নাও। দেখো এই ক্লাসগুলি কিন্তু খুবই বেশি হার্ডওয়ার্ক এবং ডিটেলে বানানো হয়েছে যাতে তোমাদের কোনো এমসিকিউ বাদ না যায়। তো এই থিওরি ক্লাসগুলো করলেই তোমাদের সমস্ত এই গোটা চ্যাপ্টারটি ভালো মতো পড়া হয়ে যাবে। তাই তোমাদের যদি এই ক্লাস ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলকে। 4th সেমিস্টারেও এরকম ক্লাস আসবে ইতিহাস, বাংলা, ইংলিশ এবং জিওগ্রাফির ওপরে। অ্যানিমেটেড যে মাস্টার ক্লাসগুলো যেগুলো তোমার মিস হয়ে গেছে অথবা যেগুলো ইউটিউবে আসেনি, সেই ক্লাসগুলো তুমি পেয়ে যাবে আমার অ্যাপের মধ্যে, যেখানে আলফা ইতিহাস ব্যাচ তুমি নিতে পারছো মাত্র 199 টাকায়। পুরো 3rd সেমিস্টারের পুরো কোর্সটি তোমাকে করানো হবে, ফার্স্ট চ্যাপ্টার থেকে একদম 5th চ্যাপ্টার অবধি কমপ্লিট করানো হবে, প্লাস রিভিশন এমসিকিউ করানো হবে। সঙ্গে তুমি স্মার্ট অ্যানিমেটেড নোট, এই যে নোটটা দেখিয়ে পড়লাম, এটা অ্যাপের মধ্যে তুমি পড়তে পারবে, সেগুলোকে অফলাইনে ডাউনলোড করেও পড়তে পারবে। সঙ্গে কি তুমি প্রিমিয়াম নোটস পাচ্ছ, প্রতিটি চ্যাপ্টার থেকে একদম এমসিকিউ বেসড কোশ্চেন আর অ্যান্সার পাচ্ছ। সঙ্গে সেখানে তথ্যও দেওয়া আছে, যে ব্যাখ্যাও দেওয়া আছে কেন অ্যান্সারটি হলো। সঙ্গে তুমি মক টেস্ট পেয়ে যাচ্ছ। এই ক্লাসটি যখন আমার শেষ হবে, আমার আলফা ইতিহাস ব্যাচে যারা রয়েছে সবাই কিন্তু এই ক্লাসটি যেখানে রয়েছে সেখানে মক টেস্ট দিতে পারবে। আর মক টেস্ট মানে হচ্ছে কুইজ, সঙ্গে ক্লাস করে কুইজ দিয়ে দিলে সেটা তোমার একদম 100% রিভিশন হয়ে যাবে, আর কখনোই সেটাকে ভুলবে না। সঙ্গে রেকর্ডেড এবং লাইভ ক্লাসেস, যেটা আমি বললাম যে এই ক্লাসগুলো যেগুলো এখন করছো অথবা আগে হয়ে গেছে, সেই ক্লাসগুলো একসঙ্গে তুমি পেয়ে যাচ্ছ অ্যাপের মধ্যে। যে অনেক ক্লাস রয়েছে, যেমন 70 to 80% ক্লাস কিন্তু ইউটিউবে আসে না, সেগুলো অ্যাপের মধ্যেই আসে, সেখানে তুমি করতে পারবে। আর কোনো ডাউট থাকলে আমাকে ডিরেক্টলি জিজ্ঞেস করতে পারবে। যদি নিতে চাও SBI টেক অ্যাপটি ডাউনলোড করতে পারো গুগল প্লে স্টোর থেকে, অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, বা আমাকে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে, ডিরেক্ট আমার সাথেই তোমার কথা হবে 7908327252। এই নাম্বারে যখন কন্ট্যাক্ট করবে ডিরেক্টলি আমি তোমাকে ডিটেলসে সব কিছু বলে দেবো। আর যদি অনলাইন পেমেন্ট না থাকে তাহলে তোমাকে QR কোড পাঠিয়ে দেবো, তুমি দাদা বা দিদি বা কোনো দোকানের থেকে পেমেন্ট করে এই ব্যাচটিকে নিতে পারবে। আর পুরোপুরি অ্যাপের মধ্যে এই ব্যাচটি থাকবে, যখন ইচ্ছে রাত 2টো হোক, রাত 3টে হোক, ভোর 5টা হোক, তোমার ক্লাস করতে পারবে তুমি, কারণ রেকর্ডেড সব ভিডিও দেওয়া রয়েছে। এবার চলে আসলো সাজেশন ব্যাচ, যাদের শুধুমাত্র নোটস দরকার, যে স্যার আমার 6টি সাবজেক্ট রয়েছে বা 5টি সাবজেক্ট রয়েছে, এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে, সেটি দেখে নাও সব সাবজেক্টগুলি, যে কোনো 5টি বা 6টি সাবজেক্টের নোটস তুমি নিতে পারছো 199 টাকায়। হ্যাঁ, একটি সাবজেক্ট নয়, পুরোপুরি 6টি বা 5টি সাবজেক্ট, তোমার যতগুলি সাবজেক্ট রয়েছে তুমি এই নোটসগুলো পেয়ে যাচ্ছ, প্রিমিয়াম নোটস। এই নোটসগুলো তৈরি করা হয়েছে প্রশ্নবিচিত্রা এবং এবিটি এর মতো কোশ্চেন ব্যাংকগুলোর সমস্ত কোশ্চেন সলভ করে দিয়ে, এবং সঙ্গে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট টেক্সট বুক ধরে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলোকে সেগুলো বেছে লেখা হয়েছে। এবং নোটসগুলোর যদি তুমি খাসিয়ত দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে এগুলো কতটাই প্রিমিয়াম। আমি তোমাদেরকে একটা বিশ্লেষণ বা উদাহরণ দেখিয়ে দিই। যেমন এখানে 2nd চ্যাপ্টার
রয়েছে। দেখতে পাচ্ছ এখানে প্রথমে কোশ্চেন দেওয়া আছে, তারপরে অপশন দেওয়া আছে, অপশনের পর এখানে তোমার উত্তর পেয়ে যাচ্ছ, উত্তরের পর এখানে তুমি তথ্য পেয়ে যাচ্ছ কেন উত্তরটি হলো। ঠিক আছে, যেমন প্রথমেই একটি কোশ্চেন রয়েছে, কাশ্মীরে কোন সুলতান হিন্দুদের উপরে জিজিয়া কর রদ করেন। সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই দিয়েছি এবিটিএ প্রশ্নবিচিত্রা এবং টেক্সট বুককে ঘেটে ঘেটে। তো এই প্রশ্নগুলো যদি তুমি পড়ে যাও, পরীক্ষাতে তোমার অনায়াসে 100% ভালো রেজাল্ট হবে। তুমি 90% থেকে 95% কমন পাবে। এবং এই কোশ্চেনগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। যারা যারা ভালো রেজাল্টের জন্য পড়ছো, তারা যদি ভালো রেজাল্টকে নিতে চাও, মানে 40-এ 40, তাহলে এই কোশ্চেনগুলো পড়ে অবশ্যই যাবে। আর যারা যারা শুধু পাস করার জন্য পড়ছো বা একটু মোটামুটি ভালো রেজাল্ট করার জন্য এইম করছো, তাদের জন্য এই যে নোটসগুলো একদম জেমসের মতো, তোমাদের খুব কাজে লাগবে পরীক্ষার মধ্যে। আর এর সঙ্গেই আমি এবিটিএ প্রশ্নবিচিত্রার বারবার রিপিট হওয়া কোশ্চেনগুলো কিন্তু এই ব্যাচের মধ্যে দেবো, যেখানে পুরো বই ধরে শুধুমাত্র 200 থেকে 250টি কোশ্চেন থাকে, যেটা এবিটিএ আর প্রশ্নবিচিত্রায় বারবার রিপিট করেছে। কতবার রিপিট করেছে সেটিও লেখা থাকবে। তোমরা যদি একদম এক্সট্রিম সাজেশন চাও তাহলে ওগুলিও রয়েছে। তবে শুধুমাত্র 199 টাকায় তুমি এই ব্যাচটি নিতে পারো। 7908327252। সোজাসুজি তোমাদের আমার সঙ্গেই কথা হবে, এই হোয়াটসঅ্যাপে তুমি কন্ট্যাক্ট করতে পারো। যে কোনো 5টি বা 6টি সাবজেক্ট চুজ করে নাও, তোমার সাবজেক্টগুলো তুমি নিতে পারবে। ঠিক আছে, 199 টাকায় সমস্ত নোটস তুমি পেয়ে যাচ্ছ। তোমাদের যদি বইও না কেনা হয় তবুও এই নোটসগুলো থেকে পড়লেই হয়ে যাবে, কারণ এগুলো টেক্সট বই থেকে বানানো হয়েছে আর সঙ্গে প্রশ্নবিচিত্রা এবিটিএ সলভ করে দেওয়া রয়েছে। সি ইউ সো গুড গাইস।